প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে মূলত যারা বাংলা এসএলএসটি পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন সবাই ভাবী শিক্ষক, শুধু একটা পরীক্ষার অভাব এবং সেখানে তোমাদের প্রমাণ করার অভাব। তুমি বলে ফেললাম, কারণ তুমি বলে বললে অভ্যস্ত হয়ে গেছে, তুমি বলে ফেললাম। তো যাই হোক, চাকরিটা তোমাদেরকে পেতে হবে। এসএলএসটি চাকরি পেতে গেলে তোমাদেরকে কি কি করতে হবে এর আগে আমি বলেছি। প্রত্যেকটা রিলেটেড বই, যে বিষয়টা নিয়ে পড়বে, প্রত্যেকটা রিলেটেড বই তোমার হাতের কাছে যেন থাকে। সবসময় এইরকম করো না যে ফোনটা একবার দেখি, ফোনে কি হলো দেখি, একবার সোশ্যাল মিডিয়া থেকে ঘুরে আসি, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কোনোদিনও পাস করতে পারবে না। একদম ক্লাস 2, 3, 4 থেকে 9, 10 অবধি যে ব্যাকরণ আছে বাংলার, এইগুলো তোমাকে সব পুরো জানতে হবে, একদম 100% জানতে হবে, সন্ধি বিচ্ছেদ থেকে সমাস পর্যন্ত। বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, বাক্য নিয়ে আলোচনা করেছি, প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিও সেকশানে গিয়ে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আজকে দু একটা ক্লাস হয়ে গেছে, 3 নম্বর পর্ব আজকে বাক্য নিয়ে কথা বলছি। বাক্য গঠন অনুসারে কয় প্রকার এবং কি কি, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং বাক্য পরিবর্তন, এর আগের ভিডিওটা বাক্য পরিবর্তন, এই ভিডিওটা তোমরা দেখতে পারো বাক্য কিভাবে পরিবর্তন হয়। তো সেইটা, এবং বাক্য দেখে কিভাবে চিনবে যে এটা কোন বাক্য, যৌগিক বাক্য না সরল বাক্য না জটিল বাক্য নাকি মিশ্র বাক্য। বাক্য দেখে তোমরা কিভাবে চিনবে এবং চিনে সহজেই কি করে সেটা জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, জটিল থেকে সরল, সরল থেকে জটিল, এইভাবে কি করে পরিবর্তন করবে, সেইগুলো সম্পর্কে আমি ডিটেলসে বলেছি। আজকে বাক্যের, আমরা তো অনেক দিনের মধ্যে কথা বলি, সেইগুলোই হচ্ছে এক একটা বাক্য, সেন্টেন্স। তো এই বাক্য গঠনের কয়েকটা শর্ত আছে, মানে অবশ্যম্ভাবী শর্ত। সেই শর্তগুলো না মানলে বাক্যকে বাক্য বলা যায় না। আমি এখানে কয়েকটা বাক্য লিখে রেখেছি, তোমাদেরকে সেইগুলো নিয়েই আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি ভোরে, এখানে লেখা আছে আমি ভোরে, এখানে ডট ডট দেয়া আছে। আমি এই পর্যন্ত বাক্যটা লিখে শেষ করলাম। তারপরের বাক্যটা দেখো, তুমি স্কুলে, তুমি স্কুলে, এর পরেও আমি আর কিছু লিখিনি, অতএব আমি বাক্যটা করে শেষ করলাম। কিন্তু বাক্যটা আমি শেষ করলাম, কিন্তু বাক্যের যে শেষ হলো, এইখানে তোমাদের মনের মধ্যে বা আমার মনের মধ্যে আরও যে জানবার ইচ্ছা বা আমাদের জানবার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে এর পরে কি, তাহলে আমাকে এর পরে আমাকে পরের শব্দ আমাকে বসাতে হবে। সেই জানবার ইচ্ছাটাই হচ্ছে একটা শর্ত, সেইটাই হচ্ছে, এই দেখো, আমি ভোরে কি উঠি, আমি ভোরে উঠি, তুমি স্কুলে যাবে বা যাও, এইগুলো যদি লিখি তাহলে কিন্তু বাক্যটা কমপ্লিট হলো। কিন্তু আমি এইগুলো না লিখলে পারে আমার যে জানার কৌতূহল, জানার যে কৌতূহলটা অপূর্ণ থেকে গেল, আমার জানার ইচ্ছাটা অপূর্ণ থেকে গেল। তাহলে এইটা বাক্য নির্মাণের একটা শর্ত পূরণ হলো না। কি শর্ত পূরণ হলো না? না, আমার জানবার ইচ্ছাটা পূর্ণ হলো না, আমার কৌতূহলটা পূর্ণ হলো না। এইটাকেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা। এটাকে কি বলে? এই শর্তটাকে বলা হয় আকাঙ্ক্ষা। বাক্য নির্মাণের প্রথম শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো আকাঙ্ক্ষা। তাহলে আমার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ হলো না, ইচ্ছাটা পূর্ণ হলো না, বা আমার কৌতূহলটা রয়ে গেল। বুঝতে পেরেছো এবার? তাহলে বাক্য নির্মাণের প্রথম শর্তটা গেল। এইবারে আসছি, দেখো, সূর্য পশ্চিম দিকে উঠে বা ওঠে, সূর্য পশ্চিম দিকে উঠে, এই বাক্যটার মধ্যে ভুল কিছু নেই। বাক্য যে গঠন হয়েছে এর মধ্যে ভুল কিচ্ছু নেই, কেননা এখানে কর্তা, এখানে ক্রিয়া ঠিকঠাক জায়গায় বসে বাক্যটাকে কিন্তু সম্পূর্ণ করেছে। সূর্য পশ্চিম দিকে ওঠে, কিন্তু এইটার কোনো অর্থ হয় না বাস্তবে, কিন্তু এইটা একটা অর্থহীন বাক্য। বাস্তবে এটা একটা অর্থহীন বাক্য। অর্থাৎ
এই অর্থহীন বাক্য, যেমন মা উনানে জল ঢেলে রান্না করছে, মা উনানে কাঠের বদলে জল ঢেলে রান্না করছে, এটা কি হতে পারে? এটা বাস্তবসম্মত নয়। এই দুটো বাক্য অর্থহীন বাক্য। অর্থাৎ বাক্য হয়েছে, ক্রিয়া বসেছে, কর্তা বসেছে, কর্ম বসেছে, কিন্তু এইটা একটা যোগ্যতাহীন বাক্য। এটা বাস্তবসম্মত এই বাক্যটার কোনো অস্তিত্ব হতে পারে না বা হয় না। বাস্তবে কিন্তু এর অর্থটা কিন্তু ম্যাচ করবে না। সূর্য কোনোদিনও পশ্চিম দিকে ওঠে না, আর মাও কোনোদিনও উনুনে জল ঢেলে রান্না করতে আমরাও বাপের জন্মে দেখিনি, তোমরা দেখেছো কিনা জানি না। তো এইটা একদম অবাস্তব একটা কথা। অতএব এর যে যোগ্যতা বাক্য হয়ে ওঠার, সেইটা কিন্তু এই বাক্য দুটো হারিয়ে ফেলেছে। অতএব এই বাক্য দুটো যোগ্যতাহীন বাক্য। অতএব আমরা এটা বলতে পারি যোগ্যতা। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। বাক্য নির্মাণের 2 নম্বর শর্ত হচ্ছে যোগ্যতা। অতএব এই দুটো বাক্য যোগ্যতা হারিয়েছে বাক্য হয়ে ওঠার। এবার আসছি দেখো 3 নম্বর, একটি আমার আছে বই টেবিলে। কথাটা কেমন কেমন শুনতে লাগলো না? দেবেন বকা দেখলে এভাবে যেতে। এই যে বাক্যটা বললাম, এই যে বাক্যটা হয়তো মানেটা একটু একটু তুমি বুঝতে পেরেছো, কিন্তু মানেটা একটু বুঝলে হবে না। বাক্যের মধ্যে, বাক্য কাকে বলে না, কতগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে, সেটাকেই বাক্য বলে। তো এইখানে অর্থটা বুঝতে পেরেছি, হয়তো বাংলা বলে আমি বুঝতে পেরেছি, একটুখানি অর্থটা বুঝতে পেরেছি, কিন্তু পাশাপাশি পদগুলোও বসেছে, বাক্যটা একটু হলেও বুঝতে পেরেছি, কিন্তু এই বাক্যের যে সাজানোটা, বাক্যের মধ্যে যে সাজানো প্রক্সিমিটি, সেইটা কিন্তু ঠিক হয়নি। বাক্য সাজাতে গেলে পারে প্রথমে কর্তা আসবে, তারপরে কর্ম আসবে, তারপরে ক্রিয়া আসবে। এইভাবে তো একটা সাধারণ নিয়মে বাক্য গঠন হয়, আবার অন্যভাবেও গঠন হয়, ক্রিয়া দিয়েও প্রথমে ক্রিয়া দিয়েও বাক্য শুরু হয়ে যায়, সেটা কোনো কথা নয়। কিন্তু এখানের যে বাক্যটা ঠিকঠাকভাবে মানে অর্ডার অনুযায়ী সাজানো হয়নি। অতএব এর আসক্তি মানে এর যে গুণটা, সেইটা কিন্তু নষ্ট হয়ে গেছে। অতএব এই শর্তটাও কিন্তু এখানে মানছে না এই বাক্যগুলো। একটি আমার আছে বই টেবিলে, তাহলে এখানে যদি বাক্য এই শব্দগুলোকে যদি পদগুলোকে যদি সাজাই, তাহলে কি হবে? আমার একটি বই টেবিলে আছে। কি হবে যদি সাজাই? আমার একটি বই টেবিলে আছে। এইটা হলো বাক্য, সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য। পদগুলোকে বা শব্দগুলোকে পাশাপাশি সাজালাম, সাজিয়ে একটা খুব সুন্দর অর্থ প্রকাশ করছে। কিন্তু আগে যখন বলছিলাম তখন সম্পূর্ণ অর্থটা প্রকাশ পায়নি। পরের বাক্যটা দেখো, দেবেন বকা দেখলে এভাবে যেতে। তাহলে এভাবে যেতে দেখলে যদি সাজাই, এইভাবে যেতে দেখলে তিনি বকা দেবেন, তাই তো? এইটাই তো হওয়া উচিত। তাহলে শুধুমাত্র পদগুলোকে পরপর বসিয়ে দিলে পারে বা ক্রিয়া দিয়ে দিলে পারে, কর্তা দিয়ে দিলে পারে যে বাক্য গঠন হয়ে যাবে, তা কিন্তু নয়। এর একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট সাজানোর ব্যাপার আছে, সেটাকেই বলা হচ্ছে আসক্তি, নট আসক্তি, আসক্তি। এইটা হচ্ছে 3 নম্বর শর্ত, হচ্ছে আ দন্তের স তয় তয় হস্যই, আসক্তি। এই বাক্য নির্মাণের 3 নম্বর শর্ত হলো আসক্তি। তাহলে বাক্য নির্মাণের প্রধান 3টি শর্ত, 1 হচ্ছে আকাঙ্ক্ষা, 2 হচ্ছে যোগ্যতা, 3 হচ্ছে আসক্তি। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার আসে বা আসতে থাকে। অতএব যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ, এই সব ছোটোখাটো বিষয়গুলো তোমরা অবশ্যই নজর দেবে এবং এইগুলো সবসময় মাথায় রেখে দেবে, এবং এইগুলো যেন সবসময় তুমি যেন অনায়াসে এইগুলো তুমি করে নিতে পারো। এই কনফিডেন্সটা তৈরি করো, এই কনফিডেন্স লেভেলটা তুমি হাই করো যে আমি পারবো, আমি র্যাঙ্ক করতে পারবো। তাহলেই তুমি যোগ্যতা প্রমাণ করতে পারবে, সমাজে চলতে পারবে ভালোভাবে। এবং
বাকি জীবনটা তোমাদের শুভ হোক, তোমরা প্রত্যেকেই সেই যোগ্যতা অর্জন করে তোমরা চাকরি পাও, এই আশা রাখছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। চলো আজকের মতো থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।